নমস্কার। এই মুহূর্তে আমার একজন প্রয়াত বাঙালির কথা ভীষণ মনে পড়ছে। তার নাম জগমোহন ডালমিয়া, যাকে কলকাতার ময়দান যোগুবাবু বলেছেন। আপনারা বলতে পারেন, পদবী যার ডালমিয়া তাকে আমি বাঙালি বলছি কেন? বলছি কেননা তার সঙ্গে অন্তরঙ্গ ব্যক্তিগত সম্পর্কের সুবাদে দেখেছি তিনি অনেক বাঙালির চাইতে বড় বাঙালি। পাথুরিয়া ঘাটের রাজবাড়ির কন্যাকে বিয়ে করেছেন, বাড়িতে বাংলায় কথাবার্তা বলতেন এবং পারতপক্ষে বাংলা ছাড়া আর কিছু বলতেন। তার কথা আমার মনে পড়ছে একটাই কারণ, আগামীকাল দুবাইয়ে ভারত পাকিস্তানের যে ম্যাচ হবে, সেটা জগমোহন ডালমিয়া বেঁচে থাকলে কি ওই রকম একটা নন ক্রিকেটিং দেশে ওই রকম একটা নিউট্রাল তথাকথিত গ্রাউন্ডে এই খেলাটা হতো? না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী বাকি সব দলের মতো ভারতবর্ষ পাকিস্তানে খেলতে যেত। এইখানেই ক্রিকেটের সর্বকালের সর্বোত্তম প্রশাসক হিসেবে জগমোহন ডালমিয়ার সঙ্গে বাকি সকলের পার্থক্য। যতটা পারতেন তিনি বিসিসিআই কে রাজনীতিবিদদের করাল গ্রাস থেকে মুক্ত রাখার চেষ্টা করতেন। ক্রিকেটকে দেখতেন ক্রিকেটের পরিভাষা এবং আন্তরিকভাবে বিশ্বাস করতেন যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা উপমহাদেশের এই তিনটি দেশের মধ্যে ক্রিকেটের মাধ্যমেই কূটনৈতিক সম্পর্ক বলুন বা জনগণের স্তরে সম্পর্ক বলুন, এগুলো উন্নত হতে পারে এবং ক্রিকেট ক্যান বি দ্য ব্রিজ in solving so many cobwebs of doubt. সেই জন্যই 1996 সালে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা একসঙ্গে বিশ্বকাপ এর আয়োজন করেছে, আপনাদের মনে আছে? এবং তার যে নির্ঘণ্ট প্রকাশিত হয়েছিল তাতে বলা হয়েছিল যে ফাইনাল ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। তার আগে কি ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়নি? 65 সালে হয়নি? 71 সালে হয়নি? তারপরে কি পাকিস্তান ক্রমাগত জিয়াউল হকের জমানায় একদিকে পাঞ্জাব এবং অন্যদিকে জম্মু কাশ্মীরের উগ্রপন্থী পাঠিয়ে ভারতবর্ষের স্থিতাবস্থা বিপন্ন করার চেষ্টা করেননি? তাহলে ভারত পাকিস্তানের যে বৈরিতা, সেই বৈরিতা তো 1947 সালের 15ই আগস্ট থেকেই চলছে, চলবে। আমার জীবদ্দশায় তো চলবেই, আমার নাতির জীবদ্দশা পর্যন্ত চলবে কিনা সেটা অবশ্য আমি এখনই বলতে পারছি। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে একটা যেটা লক্ষণীয় পরিবর্তন এসেছে, নয়া যেমন, সেটা হলো রাজনৈতিক প্রভুরা স্থির করে দেবেন ভারত ক্রিকেট খেলতে পাকিস্তানে যাবে কি যাবে। জগমোহন ডালমিয়া থাকলে বুক চিতিয়ে এর প্রতিরোধ করতেন। তিনি
বিসিসিআই এর প্রেসিডেন্টের নির্বাচনে একসে এক রাজনৈতিক মাতব্বরের সঙ্গে লড়েছেন, সকলকে ধরাশায়ী করেছেন। মাধবরাও সিন্ধিয়া, শরদ পাওয়ার, এমনকি বিরূপ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নমিনি প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার প্রসূন মুখার্জিকেও তিনি সবক শিখিয়ে দিয়েছিলেন তার নিজের মান। সেই জন্যই আমার ব্যক্তিগতভাবে তার কথা খুব মনে পড়ছে, এবং গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিটা যেভাবে আয়োজন করা হয়েছে সেটা দেখে আমার মোটেই ভালো লাগছে না। দেখুন, 1979 সালই হবে বোধহয়, না 89, ঠিক মনে করতে পারছি না, শ্রীলঙ্কার ক্রিকেট টিম সন্ত্রাসবাদীদের আক্রমণের মুখে পড়ার পরে গত 10 বছরে, তারপরে 10 বছরে পৃথিবীর কোনো দেশ পাকিস্তানে খেলতে যায়নি। কিন্তু তারপর থেকে একে একে প্রায় সবাই গেছে। ইংল্যান্ড গেছে, অস্ট্রেলিয়া গেছে, সাউথ আফ্রিকা গেছে। সবচেয়ে বড় কথা, গত 3 দশকে এই প্রথম পাকিস্তান সুযোগ পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টকে হোস্ট করা। প্রিন্স অফ ডেনমার্ক ছাড়া, যেমন শেক্সপিয়ারের সেই অমর সাহিত্য কীর্তি হয় না, তেমনি পাকিস্তানে খেলা হচ্ছে অথচ ভারতের সেখানে পা পড়ল না। এটা দুগ্ধ পাত্রে গ্যালন গ্যালন ভূচনা পড়ে যাওয়ার। পাকিস্তানের পক্ষ থেকে চেষ্টা কম করা হয়। তারা বলেছিলেন সুরক্ষা যদি ইস্যু হয় তাহলে আমরা গ্যারান্টি দিচ্ছি সুরক্ষা। এমনকি সুরক্ষার প্রশ্ন বিবেচনা করে ভারত যদি একটি বা একাধিক নির্দিষ্ট ভেন্যুতে খেলতে চায় তাতেও আমরা সম্মত। কিন্তু ভারত কিছুতেই রাজি হলো। এই নভেম্বরের শেষ দিকে আইসিসি কে তারা জানিয়ে দিল যে কোনো অবস্থাতেই ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবেন। কেন না, টেরার এবং ক্রিকেট একসঙ্গে চলতে পারে। দেখুন, এটা হচ্ছে রাজনৈতিক বুলি। টেরার এবং ক্রিকেটের সহাবস্থান ভারত পাকিস্তানের মধ্যে বরাবর হয়ে এসেছে কিছু দিনের বিরতি ছাড়া। এবং পাকিস্তানের সঙ্গে ক্রিকেটই খেলবো না, এটা যদি ভারতবর্ষের স্ট্যান্ড হতো তাহলে ব্যাপারটা অন্যরকম। কিন্তু এমন তো নয় যে পাকিস্তানের সঙ্গে ভারত ক্রিকেট খেলে না। সব ধরনের বড় টুর্নামেন্টে ভারত পাকিস্তান মুখোমুখি হয়, তা সে বিশ্বকাপ হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, কিংবা অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্ট। তার মানে পাকিস্তানি ক্রিকেট দল ভালো আর পাকিস্তান দেশটা বা দেশের পরিচালকরা অতি বজ্জার, এই তারতম্য করার কোনো বাস্তব ভিত্তি থাকতে পারে কি? দেখুন, আমিও ক্রিকেট ভক্ত এবং ক্রিকেট দেখতে পৃথিবীর প্রায় সব ভেন্যুতে আমিও গিয়েছি। এর মধ্যে সবচাইতে নির্লিপ্ত
ভেন্যু বলে যদি কিছু থাকে সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী। প্রচুর ভারতীয় দুবাইয়ে যান চাকরির সন্ধানে, জীবিকার সন্ধানে। ধনকুবেররা সেখানে সমুদ্র তীরে বড় বড় প্রাসাদ বানান, থাকেন। তাদের মধ্যে বলিউডের তারকারা আছেন, দু চারজন ক্রিকেট তারকাও আছেন, হয়তো সানিয়া মির্জা করেছেন সেখানে বাড়ি। কিন্তু ক্রিকেট খেলতে সচরাচর সেখানে কেউ যায় না। তবু একটা সময় শারজা ভেন্যু হিসেবে বেশ নাম করেছিল। যে স্টেডিয়ামে বসে দাউদ ইব্রাহিম ভারতের খেলা দেখতেন, এবং সেই যে একটা ছবি দাউদের কোনো একজন ক্যামেরাম্যানের ক্যামেরায় বন্দী হয়েছিল, আজ পর্যন্ত সেই ছবির বাইরে কেউ তার দ্বিতীয় কোনো ছবি কোথাও প্রকাশ করতেও পারে। দুবাই একটা বিলাসিতার বলুন, প্রমোদের বলুন, বাজার টাজার করার ক্ষেত্রে বলুন, is a very important destination. But for cricket, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী প্রতিটি দল পাকিস্তানে খেলতে যাচ্ছে। নিজেদের মধ্যে প্রতিটি খেলা সেখানেই হচ্ছে, একমাত্র ভারত ছাড়া। ভারতের সঙ্গে খেলতে প্রত্যেক দলকে আসতে হচ্ছে দুবাই। এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটার মধ্যে একটা প্রচ্ছন্ন দাদাগিরি আছে। আমার সেখানেই আপত্তি। অর্থাৎ ভারত আইসিসি কে বলতে চায় এবং গোটা ক্রিকেট বিশ্বকে বলতে চায় যে দেখো ভাই, ভারত ছাড়া কেউ তোমাদের বিশ্বকাপ দেখবে না, তোমাদের গেট মানি পর্যন্ত উঠবে না। অতএব আমাদের সঙ্গে ট্যান্ডাই ম্যান্ডাই বেশি করো না। আমরা যা বলবো অন দ্য ডটেড লাইন তোমাদের সেটাই করতে হবে। অর্থাৎ ভারত বলেছে তারা নিউট্রাল ভেন্যুতে পাকিস্তান সহ বাকি সকলের সঙ্গে খেলবে, এবং সেই নিউট্রাল ভেন্যুটি হলো দুবাই। সেখানে বাংলাদেশ খেলে এবং হেরে রাওয়ালপিন্ডিতে গেছে পরবর্তী ম্যাচ খেলার জন্য। আগামীকাল সেখানে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। ভারত পাকিস্তানের ক্রিকেট এমন একটা রোমাঞ্চকর, উত্তেজক অভিজ্ঞতা যে কাল দুবাইয়ের ওই স্টেডিয়াম উপচে পড়বে। কত টাকার টিকিট, কত টাকায় ব্ল্যাক হবে কেউ জানে না। বিজ্ঞাপন দাতারা হুমড়ি খেয়ে পড়বে স্লট কেনার জন্য। সেই স্লটের অ্যাস্ট্রোনমিক্যাল মূল্য ধার্য করবে আইসিসি। সব মিলিয়ে আগামীকাল the most important and spectacular cricketing show will be displayed in Dubai. আমার প্রশ্ন হলো কেন? হ্যাঁ, একথা ঠিক যে ক্রিকেটের সঙ্গে টেনিস বলুন বা দৃষ্টিহীনদের ক্রিকেটের দল বলুন বা ফুটবলও বলুন, এগুলোর তুলনা হয়। ভারত কিন্তু টেনিস খেলতে পাকিস্তানে গেছে, দৃষ্টিহীন ভারতীয় ক্রিকেট দলও পাকিস্তানে গেছে ক্রিকেট খেলতে। সাফ গেমসে পাকিস্তান ফুটবল দল ভারতবর্ষে এসেছে। তার মানে অন্য খেলার ক্ষেত্রে যে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তা কিন্তু নয়। একমাত্র ব্যত্যয় হচ্ছে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার ক্ষেত্রে। আর সেখানেই আমার মৌলিক এবং নীতিগত আপত্তি।
দেখুন, ক্রিকেট কার জন্য? বিসিসিআই এর কর্মকর্তাদের জন্য, আইসিসির কর্মকর্তাদের জন্য, না ক্রিকেট প্রেমী দর্শকদের জন্য? সেই দর্শকরা যে দেশেরই হোক না কেন, 30 বছর পরে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট মঞ্চস্থ করার সুযোগ পাওয়া সত্ত্বেও পাকিস্তানি দর্শকরা যে ভারত পাকিস্তানের রোমাঞ্চ থেকে বঞ্চিত হবেন, সেই অধিকারটুকু বা সেই আনন্দটুকু তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার কোনো অর্থ হয় কি? 1996 সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল যখন পাকিস্তানে খেলতে গিয়েছিল, আমিও বেশ কিছুদিন সেখানে ছিলাম। ভারত খেলেছিল প্রধানত লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, এবং একবার যদি আপনি লাহোরে না যান, না দেখেন, বা ফুড স্ট্রিটে খাওয়া না খান, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আম পাকিস্তানির ভারতবর্ষ এবং ভারতবাসীদের প্রতি তাদের মেহমানিয়া কোন স্তর পর্যন্ত পৌঁছতে পারে। প্রথমবার যখন আমি জিয়াউল হকের মৃত্যুর পরে পাকিস্তানে যাই এবং রাওয়ালপিন্ডিতে থাকি, মনে আছে সেখান থেকে শেখ ফাইসাল মস্কের সমাধিস্থ হওয়ার পর্যন্ত আমি একটা গাড়ি ভাড়া করেছিলাম, হোটেলেরই গাড়ি। সব কাজকর্ম সেরে যখন হোটেলে ফিরলাম এবং সেই গাড়ির চালককে টাকা দিতে চাইলাম, তার যা প্রাপ্য টাকা, কিছুতেই তিনি নিলেন। তিনি বললেন, পাগল নাকি? আপনি ইন্ডিয়া থেকে এসেছেন, আমি আপনার কাছ থেকে টাকা নেব? এই অভিজ্ঞতা আমার একার নয়। পাকিস্তানে যাওয়া আমার ধারণা সব ভারতীয় সাংবাদিক এবং এমনকি সাধারণ মানুষেরও, এই যে এপারে চলে আসা পাঞ্জাবি হিন্দু এবং শিখেরা যে আজ পর্যন্ত লাহোর থেকে নির্বাসিত হওয়ার যন্ত্রণা ভুলতে পারেন না, সেটা একবার ওই শহরটিকে না দেখলে কারুর পক্ষে বোঝা সম্ভব। নয়াদিল্লিতে আছে লাহোর গেট, লাহোরে আছে দিল্লি গেট, আছে হীরামান্ডি, আছে অপূর্ব সব মোগল আমলের সৌধ, কিন্তু সর্বোপরি যেটা আছে সেটা হচ্ছে সাধারণ পাকিস্তানির একেবারে হৃদয় স্পর্শ করা ভালোবাসা, উচ্ছ্বাস এবং তার বহিঃপ্রকাশ। দেখুন, সচিন তেন্ডুলকার খেলতে গেলে পাকিস্তানে যে অভ্যর্থনা পেতেন, যে ভালোবাসা পেতেন, দক্ষিণ ভারতে খেলতে গেলে তার ভাগ্যে সেটা যুক্ত কিনা আমার সন্দেহ আছে। আমি নিজের চোখে দেখেছি সচিনকে ভারতবাসী যতটা ভালোবাসতেন, পাকিস্তানিরা তার চাইতে 1/6 কম ভালোবাসতেন। একই কথা প্রযোজ্য সৌরভের সম্পর্কে, রাহুল দ্রাবিড়ের সম্পর্কে। আর এবার যদি
বিরাট কোহলি, রোহিত শর্মাকে পাকিস্তানিরা পেতেন, তাহলে তারা মাথায় করে রাখত। এই গ্যারেন্টিটুকু আমি বারবার ওই দেশে যাওয়ার সুবাদে আপনাদের বলতেই পারি। মুশকিল হলো ভারতবর্ষের ক্রিকেট প্রশাসকেরাও এখন অন্য সব সংস্থার পরিচালকদের মতো রাজনৈতিক প্রভুদের সেবাদাসে পরিণত হয়েছে। ফলে তাদের না আছে কোনো স্বাধীন সত্তা, না আছে কোনো দৃঢ়চেতা মনোভাব, না আছে ক্রিকেটকে ক্রিকেটের প্রিজম দিয়ে দেখার সংকল্প এবং সেটাকে রূপায়িত করা। এবং তারই পরিণতি হচ্ছে আগামীকাল দুবাইয়ে ভারত পাকিস্তানের ম্যাচ। দেখুন, আমরা আশা করেছিলাম, আমি তো করেই ছিলাম, যে হয়তো শেষ পর্যন্ত ভারত রাজি হয়ে যাবে পাকিস্তানে। এবং কেন মনে হয়েছিল? মনে হয়েছিল এই কারণে যে কার্গিলের পরেও তো অটল বিহারী বাজপেয়ী বাসে চড়ে লাহোরে গিয়েছিলেন। এমনকি যে কাজ অতীতে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী করেননি, বাজপেয়ী সেটা করারও সাহস দেখিয়েছিলেন। অর্থাৎ পাকিস্তানের মিনারের সামনে গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। আর ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে বলতে গিয়ে তার কবি সুলভ ব্যাখ্যায় এমন একটি কথা বলেছিলেন যা আজও আমার কানে প্রায়শই বাজে। সেটা হলো যে দেখুন, আমরা বাকি সব কিছু জীবনের পছন্দ করে সংগ্রহ করতে পারি, কিন্তু আমার প্রতিবেশী কে হবেন তার উপরে আমার কোনো হাত নেই। এবং যেহেতু প্রতিবেশীর সঙ্গে সখ্যতা বজায় রাখাটাই সভ্য মানুষের কর্তব্য, অতএব পাকিস্তানকে আমি আমাদের চিরশত্রু বলে মনে করি না। এবারও যখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর ওই সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের কাউন্সিল অফ হেডস মিটিং এ গিয়েছিলেন ইসলামাবাদে, মনে হয়েছিল বরফ বোধহয় একটু একটু করে গলছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সে ঘুরে বালি। বিসিসিআই বলল একটা হাইব্রিড মডেল আপনাদের মেনে নিতে হবে, যেখানে ভারত সমস্ত ম্যাচ খেলবে এবং একাকী সেই ম্যাচগুলোর জন্য অন্য দেশগুলিকে কখনো করাচি, কখনো লাহোর, কখনো রাওয়ালপিন্ডি, কখনো হয়তো মুলতান থেকে উড়ে আসতে হবে। অর্থাৎ হয় এই হাইব্রিড মডেল আপনারা মেনে নিন, নয় আমাদের বাদ দিন। তার মানে হচ্ছে হয় মাই ওয়ে নয় হাইওয়ে। এটা অনেকটা ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইউরোপ বা ইউক্রেনের উপর যে দাদাগিরি দেখাচ্ছেন তার সঙ্গে সমতুল্য। এখন মুশকিল হচ্ছে যে এই যে বৈরিতা, রাজনৈতিক বৈরিতা, কূটনৈতিক বৈরিতা, তার থেকে কি ক্রিকেটকে বিচ্ছিন্ন করার কোনো প্রচেষ্টা কেউ কখনো নেবে না?
আজকে সেই কথাটাই আমার মনকে বড্ড পীড়া দিচ্ছে। যে ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে একসঙ্গে ওয়ার্ল্ড কাপ শুরুর আগে ইন্ডিয়া পাকিস্তানের একটা জয়েন্ট ক্রিকেট টিম হয়েছিল, সেই ভারতবর্ষ 96 থেকে 2025 বলছে এতটা অনমনীয় কেন হয়ে গেল, সেটা একজন ক্রিকেট প্রেমিক হিসেবে আমার কাছে এখনো ভালো করে বোধগম্য নয়। এখন মুশকিল হচ্ছে যে পাকিস্তান তো ভারতবর্ষের এই সিদ্ধান্তে খুশি নয়, চূড়ান্তভাবে অখুশি, এবং সেটাই তারা ব্যক্ত করেছে গত কয়েক মাস ধরে। কিন্তু শেষ পর্যন্ত পরিহাস দেখুন, ভারতের শর্তে হাইব্রিড মডেল মেনে সেই পাকিস্তানও সমস্ত গোঁসা অভিমান হজম করে দুবাইয়ে উড়ে এসেছে রোহিত শর্মার দলের সঙ্গে খেলবে। সুতরাং শেষ বিচারে এই যে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ, সেই মঞ্চে সবচেয়ে বড় দাদা হচ্ছে আমাদের ভারত, এবং সেই দাদাগিরির মূল উৎস হচ্ছে তাদের সম্পদ, অর্থাৎ আর্থিক ভাড়া। ভারতবর্ষের বিসিসিআই অ্যাকচুয়ালি শুধু যে সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা তা নয়, তার চেয়েও বড় কথা হলো যে 22,000 কোটি টাকা বাৎসরিক আয় এই সংস্থা, যেটা ছোটখাটো দেশের ছোটখাটো রাজ্যের বাৎসরিক বাজেটের চেয়েও বেশি। আমার কথা হলো, টুর্নামেন্টে অংশগ্রহণকারী কোন দল এই অনমনীয় মনোভাব নিয়ে পার পাবে যদি সেই খেলাটা ফিফার তত্ত্বাবধানে হয়, কিংবা এটিপির তত্ত্বাবধানে হয়, কিংবা ডব্লিউটি এর তত্ত্বাবধানে হয়? আর্জেন্টিনা যদি বলে যে আমরা অমুক দেশে ছাড়া কোথাও খেলবো না, বা ব্রাজিল বলে, জার্মানি বলে, পর্তুগাল বলে, ফিফা বলবে খেলতে হবে না, বাড়ি যাও। আর আইসিসি কি বলবে? যে না বাবা, ভারতবর্ষ যখন চাইছে তখন আমাদের সেটাই করতে হবে। এই হচ্ছে অন্য খেলা আর আন্তর্জাতিক সংস্থার সঙ্গে এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের মৌলিক তফাৎ। এখন এর বাইরে বলার মতো তেমন তো কিছু নেই, কেননা আইসিসিও এই টুর্নামেন্ট থেকে, আর এই টুর্নামেন্টের যেটা সবচাইতে উত্তেজক ম্যাচ ভারত বনাম পাকিস্তান থেকে প্রচুর টাকা আয় করে। সেটা হলো বিসিসিআই এর আয়ের প্রধান উৎস যদি হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল, যেটা আবার কিছুদিন পর থেকে শুরু হবে, এবং যেটাকে ক্রিকেট বলি না আমি,
বিশুদ্ধ বিনোদন বলতে পছন্দ করি, সেই সম্প্রচারের সত্ত্বেও সেটা এত বেশি যে 5 বছরের জন্য 2022 সালে 48,390 কোটি টাকায় এই সত্ত্ব বিসিসিআই একটি সংস্থাকে বিক্রি করেছে। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে বিসিসিআই উল্লেখযোগ্য পরিমাণে রাজস্ব পায়, সেটা আইসিসির মোট আয়ে প্রায় 38.5%, যেটা বার্ষিক হিসেব ধরলে 230 মিলিয়ন মার্কিন ডলার। এই যার বৈভব, সে তো দাদাগিরি করবেই। অতএব যে বৈভবের কারণে ডোনাল্ড ট্রাম্প নিজেকে নতুন পৃথিবী গড়ার নায়ক হিসেবে খোয়াব দেখতে শুরু করেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের যদি সমতুল ক্ষমতা থাকে ক্রিকেট বিশ্বে, তবে তারাও একই কাজ করবে। দুবাইয়েই খেলা হবে, কিন্তু পাকিস্তানকে সম্পূর্ণ বঞ্চিত করে খেলাটাকে ওই রুক্ষ সূক্ষ্ম রেগিস্তানি দুবাইয়ের মাঠে নিয়ে আসাটা নৈতিকভাবে অন্যায় এবং ক্রিকেট প্রেমীদের প্রতি চরম অসম্মান প্রদর্শন। আমি জানি খুব হোস্টাইল সব কমেন্টস আসবে আমার এই বক্তব্যের বিরুদ্ধে। দয়া করে যা মুখে আসে তাই আপনারা বলতে পারেন, কিন্তু আমি তার দ্বারা প্রভাবিত হওয়ার বান্দা নই। পরিশেষে আপনাদের বলি, গত রবিবার থেকে আমি একটা অনুষ্ঠান শুরু করেছি যার নাম দিয়েছি আপনাদের সঙ্গে আড্ডা। এই সপ্তাহে বিষয় হিসেবে আমি ঠিক করেছি বিষয়টা হবে 26-এও মমতার জয় নিশ্চিত। অর্থাৎ আগামী বছর এ রাজ্যে যে বিধানসভার ভোট হবে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় একেবারে নিশ্চিত। আপনারা যদি প্রশ্ন করতে চান, তাহলে দয়া করে আমার ইউটিউব কমিউনিটিতে প্রবেশ করে সেখানে প্রশ্ন রাখতে পারেন। এছাড়া অন্য কোথাও আপনারা প্রশ্ন করলে আমি সেটা গ্রাহ্য করতে পারবো না, কেননা আমি প্রথম দিনই এই নিয়ম চালু করে দিয়েছি যে আমার কমিউনিটির সদস্যরা প্রশ্ন করার প্রথম অধিকারটুকু পাবে, তারপরে অন্যদের কথা আমি। অতএব আমার ইউটিউব কমিউনিটিতে প্রবেশ করুন এবং এই বিষয়ের উপর আপনার কোনো প্রশ্ন থাকলে একেবারে সোজাসুজি তা জিজ্ঞাসাও। নমস্কার, শুভরাত্রি।